বলে আয়েশা আবারও রুমে চলে গেলেন। মায়ের বলার ধরন আর মুখের অভিব্যক্তি দেখে রুমাইশা যা বোঝার বুঝে গেল। চোখ দুটো বন্ধ করে বড় একটা শ্বাস নিয়ে নিজের বাবার সামনে যাওয়ার জন্য প্রস্তুত করে নিল নিজেকে। ধীর পায়ে শামসুলের রুমে গিয়ে শামসুলের সামনে গিয়ে দাঁড়ালো। শামসুলের দিকে ঠান্ডা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। বাবা কোনো কথা বলছে না দেখে রুমাইশা কিছুক্ষণ ইতস্তত করে মৃদু, ডেকেছো কেন বাবা, কিছু বলবে? শামসুল শক্ত গলায় বললেন, কাল রাতে সাফওয়ান তোর সাথে ছিল? কি বলছে মা? শামসুল কোনো উত্তর না দিয়ে তাকিয়ে আছেন শুধু। বাবাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রুমাইশা বলল, মা কি বলছে তা তো আমি শুনিনি, না শুনলে আমি কিভাবে বলবো মা যা বলছে তা সত্যি কিনা? শামসুল কিছুক্ষণ চুপ থেকে আগের মতো করেই জিজ্ঞেস করলো, কাল রাতে সাফওয়ান তোর সাথে ছিল? রুমাইশা শামসুলের দিক থেকে চোখ নামিয়ে উত্তর দিল, জি ছিল, কিন্তু আমাদের মাঝে অবৈধ কিছু হয়নি। শামসুল যেন অগ্নিমূর্তি হয়ে গেলেন। রাগী গলায় তিনি বললেন, আর তোর কথা আমাকে বিশ্বাস করতে হবে? এতটা অধপতন হয়েছে তোর চরিত্রে? আবার আমার সামনে এসে বড় গলায় কথা বলছিস তুই? আমাদের সম্মানের কথা একবারও ভেবেছিস তুই? এই কথা যদি লোক জানাজানি হয় কি হবে সেই সম্পর্কের? তোর কোনো ধারণা আছে? আর সাফওয়ান যে মেয়েটার সাথে মিলে তোর সাথে অভিনয় করেছে শুধুমাত্র নিজের বৈবাহিক দিকটা রক্ষা করার জন্য, সেটা কি তুই জানিস? সাফওয়ান তোকে ব্যবহার করেছে শুধু সমাজে টিকে থাকার জন্য। ওর শারীরিক অবস্থা কেমন সেটা সম্পর্কে তোর এতদিনে অবশ্যই ধারণা হয়ে গেছে। ও শুধুমাত্র তোকে ব্যবহার করেছে নিজের স্বার্থে, নিজের জঙ্গলিপনা যেন মানুষ জানতে না পারে। এই জন্যই তোকে ভিকটিম বানিয়েছে ওরা। রুমাইশা এবার শামসুলের দিকে তাকিয়ে বলে উঠল, কারো সম্পর্কে না জেনে শুনে এভাবে তুমি বলতে পারো না বাবা। সাফওয়ান তো নিজের ইচ্ছায় এই জীবন চুজ করেনি। ও যদি জানতো ওর জীবন এমন হবে তাহলে কি ও এই জীবন বেছে নিত? আরও অভিনয় করছে কি সত্যি ভালোবাসে সেটা আমার থেকে বেশি তোমরা কেউ জানো না, আর তোমাদেরকে আমি জানাতেও চাই না। আর আমি ওকে ভালোবাসি, তাই ভালো হয় তুমি রুনিয়া ফুপির দেয়া প্রস্তাবটা মেনে নাও। রুমাইশার কথায় আয়েশা একেবারে রেগেমেগে আগুন হয়ে গেলেন। কতটা নির্লজ্জ হয়ে গেছিস তা তুই ভাবতে পারছিস? রুনিয়া আর ওর ছেলে মিলে তো তোর খুব ভালোভাবে ব্রেন ওয়াশ করেছে দেখছি। নিজের বাবা মাকে তুই তুচ্ছ তাচ্ছল্য করছিস কোথাকার কোন বুনো পশুর জন্য। সাফওয়ানকে বুনো পশু বলাই ফুঁসে উঠল রুমাইশা। মা, ও একজন মানুষ। বারবার ওকে বুনো বুনো বলা বন্ধ করো। ওর এই অবস্থা কেন হয়েছে, কিভাবে হয়েছে সেটা তোমাদের জানতে বাকি আছে বলে আমার মনে হয় না। ও কতটা অসহায় সে সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? না জেনে একটা মানুষকে তোমরা এইভাবে জাজ করতে পারো না। শামসুল আর সহ্য করতে পারলেন না, উঠে এসে রুমাইশার গালে ঘর কাঁপিয়ে থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর নিজের ফোনটা নিয়ে আবারও ফোন করলেন রুনিয়ার কাছে। নিজের বোনের করা এমন ষড়যন্ত্রের জবাব চাইবেন তিনি। রুনিয়া ছাদে সাফওয়ানকে খাবার দিতে এসেছেন, ফোনটাও নিয়ে এসেছেন ছাদে। ওনার ফোনে হঠাৎ করে চার্জ নিচ্ছে না, তা নিয়ে উনি খুবই চিন্তিত। চার্জ এখন 10-এর ঘরে নেমে এসেছে। সাফিনের কাছে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সাফিন কোনো সলিউশন দিতে পারেনি, তাই সাফওয়ানের কাছেই এনেছেন তিনি। বর্তমানে ফোনটা সাফওয়ানের কাছে। চিলেকোঠার বাইরে টি টেবিলটার পাশে বসে মা ছেলে দুইজনে মিলে মিস্ত্রিগিরি করছে। সাফওয়ান খুব মনোযোগ দিয়ে ফোনের সমস্যা বোঝার চেষ্টা করছে। ফোনটাকে দেখতে দেখতেই সাফওয়ান কঠিন গলায় বলল, মামার কাছে কল দিয়েছিলে তো? মামা কি বলল? রুনিয়া চুপ রইলেন। ছেলেকে এখন কিভাবে বলবেন যে তার ভাই ফোন মুখের ওপরে ফোন কেটে দিয়েছেন, আবার তার ছেলেকে জঙ্গলি জানোয়ারও বলেছেন। রুনিয়া গলা খাকারি দিয়ে বললেন, তোর মামা রাজি হয়নি, বলেছে রুমির এত আকাল পড়েনি যে তোকে বিয়ে করতে হবে, আর বলেছে রুমিকে তোর বউ করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে। তোর সাথে কখনো বিয়ে দিবে না রুমিকে। আর তারপর কল কেটে দিয়েছে। রুনিয়ার কথায় সাফওয়ানের চোয়াল শক্ত হয়ে এলো। নিজের কাজ অব্যাহত রেখেই বলল, মা, শাফিন চলে আসার পর থেকে রিমুকে ফোনে পাচ্ছি না। আমার মনে হয় ওদের বাড়িতে কিছু একটা গন্ডগোল লেগেছে, আর সেটা পাঠিয়েছে মামি জেনে শুনে।
রুনিয়া ছেলের কথার আগা মাথা কিছুই বুঝলেন না, উল্টো প্রশ্ন করলেন, কি গন্ডগোল লাগবে? আর আয়েশা গন্ডগোল লাগাবেই বা কেন? সাফওয়ান ফোনের দিকে দৃষ্টি রেখে বলল, সেটা তোমাকে আমি পরে বুঝিয়ে দেব, বা তুমি এমনিতেও বুঝতে পারবে হয়তো। কথাগুলো বলে সাফওয়ান আবারও কাজে মন দিল। কিছু সময় পর রুনিয়ার ফোনে কল এলো শামসুলের। সাফওয়ান সেই দিকে দেখে রুনিয়ার দিকে তাকালো, তারপর বলে উঠল, আমি যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে, এখন তুমি নিজেই জানতে পারবে। রুনিয়া ছেলের দিকে অবুঝের মতো চেয়ে রইলেন। সাফওয়ান ফোনটা মায়ের হাতে দিল। রুনিয়া এমন সময় শামসুলের ফোন কল একদমই আশা করেননি। খানিক আগেই তো কল কেটে দিল রাগ দেখিয়ে, তাহলে এখন আবার কেন ফোন করলো? রুনিয়া কলটা রিসিভ করে কানে ধরলেন ফোন। ধরার সাথে সাথেই ওই পাশ থেকে শামসুলের কর্কশ কণ্ঠ শোনা গেল, রুনি আপা, তুই কি জানিস সাফওয়ান কাল রাতটা আমার মেয়ের সাথে কাটিয়েছে, সেটাও আবার আমার বাড়িতে। শামসুলের কথায় অবাক হলেন রুনিয়া। চকিতে একবার সাফওয়ানের দিকে তাকালেন, তারপর চোখ ফিরিয়ে বলে উঠলেন, সাফওয়ান কাল তোদের বাসায় ছিল রাতের বেলা, তাও আবার রুমির সাথে। শামসুল রাগী গলায় বললেন, না জানার ভান ধরিস না আপা, আমি জানি যে সাফওয়ান তোর কথাতেই এই কাজ করেছে। আমার মেয়েকে ছেলের বউ করার জন্য তুই তোর ছেলেকে আমার মেয়ের পেছনে লেলিয়ে দিলি, আর সেটাও একেবারে বেডরুমে। রুনিয়া শামসুলের কথা কিছুই বুঝলেন না, অসহায় হয়ে বললেন, এসব কি বলছিস তুই শামসুল? আমি কেন সাফওয়ানকে লেলিয়ে দেব? হ্যাঁ, আমি রুমিকে ছেলের বউ করতে চাই, আর সেটা চাই কারণ আমার ছেলে চাই রুমিকে বিয়ে করতে। আর সাফওয়ান রাতের বেলা ছিল বলতে তুই কি বোঝাতে চাইছিস? ও যদি থেকেও থাকে, ও অনৈতিক কিছু করবে বলে আমি মনে করি না। শামসুল কঠিন গলায় বললেন, আপা, আমি তোর কাছে সাফওয়ানের সাফাই শুনতে চাই না। তোর ছেলে আমার মেয়ের যে সর্বনাশ করেছে, এই কথাটা জানাজানি হলে কি হবে তোর ধারণা আছে? তোকে আমি ভালোভাবে বলছি, সাফওয়ানকে বলবি আমার মেয়ের থেকে যেন দূরে দূরে থাকে। আমি খুব দ্রুতই আমার মেয়ের ব্যবস্থা করব। কোনো অমানুষের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব না। আমি কালই। কথা শেষ হওয়ার আগেই ফোন বন্ধ হয়ে গেল রুনিয়ার। চার্জ শেষ। রুনিয়া শামসুলের এত সব কথা শুনে যেন আকাশ থেকে পড়েছেন। পাশে সাফওয়ান চোয়াল শক্ত করে, হাত দুটো মুঠো শক্ত করে বসে আছে, চোখ ওর তীক্ষ্ণ হয়ে চেয়ে আছে শূন্যের দিকে। রুনিয়া অবিশ্বাস্য চোখে তাকালেন সাফওয়ানের দিকে। সাফওয়ান কিছুক্ষণ নীরব থাকার পর হুট করেই উঠে দাঁড়ালো, তারপর রুনিয়াকে বলল, মা, নিচে গিয়ে রেডি হও, আমরা বেরোবো, জেমুদের বাসায় যাব দ্রুত। আজকের রাতটা অন্যান্য রাতের থেকে একটু বেশি যেন নিস্তব্ধ। চারপাশ যেন কি এক নীরবতায় ছেয়ে আছে, ঝিঝি পোকাও ডাকছে না যেন। নিজের রুমে থম মেরে বিছানায় বসে আছেন শামসুল। রুনিয়ার কল কেটে যাওয়ার পর আরও কয়েকবার কল দিয়েছেন, কিন্তু নাম্বারটা প্রত্যেকবারই বন্ধ দেখাচ্ছে। রাগটা দেখাতে পারলেন না ঠিকঠাক। আয়েশা দাঁড়িয়ে আছেন স্বামীর পাশে, থেকে থেকে রুমায়শার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছেন তিনি। রুমায়শা দাঁড়িয়ে আছে দরজার পাশেই, পরিস্থিতি কোন দিকে যায় সেটাই বোঝার চেষ্টা করছে। তার মাকে এতবার করে বলার পরেও মা বিশ্বাস করলো না। ও তো কখনোই ওর মাকে মিথ্যা কথা বলে না। আয়েশার তো উচিত ছিল ওকে বিশ্বাস করা, কিন্তু করলো না। উল্টো বাবাকে এসে সব বলে দিল। মাথায় ভীষণ জেদ চাপলো ওর। এর শেষ ও দেখেই ছাড়বে। অকারণে ওকে এইভাবে অপবাদ দেওয়ার মাসুল তুলবে ও। রাগে ওর গায়ের ভেতর রিড়ি করছে, মুখটা শক্ত করে তাকিয়ে আছে ও নিজের বাবা মায়ের দিকে। শামসুল কিছুক্ষণ পর ঝাঝালো কণ্ঠে বললেন, আমার মুখের উপর ফোন কেটে দিল, আবার ফোন এখন বন্ধ করে রেখেছে। আয়েশা রুমায়শার দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে পাশ থেকে বললেন, তুমি যত দ্রুত সম্ভব ছেড়ে দেখো, ওর বয়স হয়েছে, বিয়ে দিয়ে দাও। পড়াশোনা বিয়ের পরেও করা যাবে, নইলে এইভাবে থাকলে কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। মায়ের কথা শুনে রুমায়শার পায়ের তলার মাটি সরে গেল যেন। বিস্ফোরিত নয়নে মায়ের দিকে তাকিয়ে রইল ও। বিস্ময়ে অধৈর্যরা আলগা হয়ে এলো। সেদিনও আয়েশা বললেন বিয়ে দেবেন না আপাতত ওকে, পড়াশোনা কমপ্লিট করিয়ে তবেই বিয়ে দেবেন। হঠাৎ মায়ের এমন মতের পরিবর্তনে দিশেহারা হয়ে গেল রুমায়শা। ধরা গলায় বলে উঠল, মা, তুমি কেন আমাকে বিয়ে দিবা? তুমি সেদিনও বললে পড়াশোনা শেষ করিয়ে বিয়ে দিবা, আজ সেই তুমি আমার বিয়ের কথা তুলছো।
তারপর হঠাৎ করেই শক্ত হয়ে গেল রুমাইশার গলা। বলল, আমি মোটেও বিয়ে করব না এখন, আর করলেও সেটা সাফওয়ানকেই করব, অন্য কাউকে না। আয়েশা রাগী দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে। তোর মতামত চাইছি আমি। তোকে বিয়ে দেব, ব্যাস দিব। কার সাথে দিব সেটা তোর দেখার বিষয় না। আর সাফওয়ানের কথা ভুলে যা, ওর সাথে তোর বিয়ে আমি এই জীবনেও দেব না। রুমাইশার রাগ হলো প্রচন্ড। রাগের মাথায় বলে উঠল, আমাকে বিয়ে দিবা, কিন্তু আমার মতামত নিবা না। আবার বলছো সেটা আমার দেখার বিষয় না। তাহলে বিয়েটা তুমি করে নাও, আমাকে বলো কেন? আয়েশা উঠে এসে থাপ্পড় বসিয়ে দিলেন রুমাইশার গালে। বেয়াদব হচ্ছিস তুই দিনে দিনে। আমাকে এই কথা বলার সাহস পাস কোথা থেকে? তুই মুহূর্তে নিজের রুমে যা, বের হবি না আর তুই। তোর মুখ দেখতে চাই না আমি। রুমাইশা দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ শীতল চাহনি দিল মায়ের দিকে, তারপর রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে ঢুকে শব্দ করে দরজা দিয়ে দিল। আয়েশা শামসুলের দিকে তাকিয়ে বললেন, শুনছো তোমার মেয়ের কথা? আমার মুখে মুখে তর্ক করে, বলে কিনা তুমি বিয়ে করে নাও। এদেরকে আমি খাইয়ে পুড়িয়ে বড় করেছি এই সমস্ত শোনার জন্য। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবারও বললেন, শোনো রাফসানের বাবা, তুমি যত দ্রুত সম্ভব মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। তোমার মেয়ে বিগড়ে গেছে, আর শোধরাবে না। যত তাড়াতাড়ি পারো এই সমস্যার সমাধান করো, নইলে সমাজে তুমি মুখ দেখাতে পারবে না। শামসুল প্রতি উত্তরে কিছু বললেন না। মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। নিজের মেয়ের কীর্তিকলাপের কথা মনে পড়লেই তিনি ভেতরে ভেতরে মুর্ষে উঠছেন। শামসুল কেমন চুপচাপ দেখে আয়েশাও আর কথা বাড়ালেন না। স্বামীর পাশেই বসে রইলেন তিনি। রাতে আর কারো খাওয়া হবে না হয়তো, খাবারগুলো ফ্রিজে রাখতে হবে ওনার। ভাবলেন একটু পরে তুলবেন, কারণ শামসুল খিদে পেটে থাকতে পারে না। যদি কিছুক্ষণ পর মাথা ঠান্ডা হলে খেতে চায়, তাই আর উঠলেন না, চুপচাপ বসে রইলেন। ঘন্টা কানেকের মাথায় হঠাৎ গেটের কাছে গাড়ির হর্নের শব্দ শোনা গেল। শামসুল আয়েশা ওইভাবেই বসেছিলেন নিজেদের রুমে। এত রাতে গেটের কাছে গাড়ির আওয়াজ শুনে ভড়কে গেলেন দুজনেই। শামসুল উঠে দাঁড়ালেন, গেটের চাবিটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এসে এগিয়ে গেলেন গেটের দিকে। আয়েশাও এলেন পেছন পেছন। গেটের বাইরে সাফওয়ানের মার্সিডিজ বেঞ্জ গাড়িটা দাঁড়িয়ে আছে বীর দর্পে। লক্ষ্যদার আগেই গাড়ির দিকে চোখ বোলালেন শামসুল। গাড়িটাকে দেখেই চিনে ফেললেন এটা কার গাড়ি। গেটের লক খুলে ড্রাইভিং সিটের দিকে তাকাতেই সাফওয়ানকে শক্ত চোখে মুখে তাকিয়ে থাকতে দেখলেন তার দিকে। চোখ মুখ ঢাকা নেই তার আজ আর ওর। সাফওয়ানের এমন ভয়ঙ্কর প্রতিমূর্তি দেখে চমকালেন শামসুল। সাফওয়ানের পাশেই বসে আছেন রুনিয়া, চোখ মুখ ওনার বিষাদগ্রস্ত। তড়িগড়ি করে গেট খুলে দিলেন শামসুল। সাফওয়ান তার গাড়ি নিয়ে ভেতরে ঢুকলো। গাড়িটা এক সাইডে পার্ক করে বাইরে বের হলো সাফওয়ান। তারপর মুহূর্তেই রুনিয়া বের হলেন অন্য পাশ দিয়ে। সাফওয়ানকে দেখে পিলে চমকে গেল আয়েশার। এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি সাফওয়ানের দিকে। বড় হওয়ার পর এই প্রথম সাফওয়ানের চেহারা দেখেছেন তিনি। শ্যামরঙা হলেন, মুখের গঠনটা ওর অস্বাভাবিক সুন্দর। তীক্ষ্ণ চিবুকে যেন সৌন্দর্যটা বহুগুণ বেড়ে গিয়েছে, কিন্তু সমস্ত সৌন্দর্যকে ছাপিয়ে মুখের উপর জল করছে অদ্ভুত রঙের দুটো চোখ, যেগুলো শিকারী দৃষ্টিতে চেয়ে আছে আয়েশার দিকে। সাফওয়ানের দৃষ্টি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আয়েশাকেও চিবিয়ে খেয়ে ফেলবে। আয়েশা ভয় পেলেন প্রচন্ড। তাড়াহুড়ো করে শামসুলের পেছনে গিয়ে দাঁড়ালেন। শামসুল আয়েশাকে নিজের পেছনে আগলে রেখে রুনিয়ার দিকে তাকিয়ে জড়ানো গলায় বললেন, তুই তোর ছেলেকে এইভাবে নিয়ে এসেছিস কেন? আমাদের ভয় দেখাতে? রুনিয়া সাফওয়ানের দিকে দৃষ্টি দিল। সাফওয়ান শামসুলের দিকে তাকিয়ে বলে উঠল, মামা ভেতরে চলুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। তারপর আয়েশার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আপনার সাথেও মামি। কথা বলার সময় সাফওয়ানের ঝকঝকা ক্যানাইন দাঁতদ্বয় দৃশ্যমান হলো। সেদিকে চোখ পড়তেই আয়েশা ভীত হলেন প্রচন্ড। শামসুল যেন নিজের সমস্ত শক্তি হঠাৎ করেই কোথায় হারিয়ে ফেললেন এই দীর্ঘদেহী সুপুরুষের সামনে। উনি কোনো উচ্চবাচ্য না করে সাফওয়ানকে ইশারা করলেন ভেতরে যেতে। সাফওয়ান সামনে এগোলো, রুনিয়াও গেলেন পেছন পেছন। সাফওয়ান গিয়ে ডাইনিং রুমে রাখা সোফায় বসলো। রুনিয়া গিয়ে বসলেন ওর পাশে। শামসুল আর আয়েশা বসলেন ওদের বিপরীত পাশের সোফায়। সাফওয়ানের দৃষ্টি স্থির হয়ে আছে আয়েশার পানে। চোখ দিয়েই যেন আয়েশাকে পিষে ফেলছে ও। আয়েশার বুকের ভেতর দুরুদুরু করছে সাফওয়ানকে দেখার পর থেকেই। সাফওয়ানের চোখে চোখ মেলাচ্ছেন না তিনি। ডাইনিংয়ে গুটি কয়েক পায়ের শব্দ শুনে রুমাইশা কৌতূহল নিয়ে বাইরে বেরিয়ে এলো।
রুম থেকে বেরোতেই ওর চোখ গেল সাফওয়ানের দিকে। বাকিরাও দরজা খোলার শব্দ পেয়ে তাকালো সেদিকে। সাফওয়ানের চোখ পড়ল রুমাইশার দিকে, আর আবছা আলোয় দাঁড়িয়ে থাকা রুমাইশার গালে যে 4টে আঙুলের দাগ পড়ে গেছে সেটাও তার মুহূর্তেই দৃষ্টিগোচর হলো। তড়িৎ গতিতে দাঁড়িয়ে পড়ল সাফওয়ান। হেঁটে হেঁটে রুমাইশার নিকট গিয়ে ওর চোয়াল দয় ধরলো ডান হাতের আঙুলগুলো দিয়ে। তারপর ডান হাত ডানে বামে ঘুরিয়ে ওর মুখের অবস্থাটা দেখলো সাফওয়ান, আর সেই সাথে সাথেই শক্ত হয়ে এলো ওর চোয়াল। চিবুক ছেড়ে দিয়ে রুমাইশার হাতের আঙুলের ফাঁকে নিজের হাত দিয়ে মুঠি করে ধরলো ওর হাতটা। তারপর আবার সোফার নিকট রুমাইশাকে বসিয়ে নিজেও বসে পড়লো রুমাইশার পাশে। রুমাইশা চুপ করে মেঝের দিকে তাকিয়ে আছে। শামসুলের দৃষ্টি সাফওয়ানের হাতে রাখা রুমাইশার হাতের দিকে। সাফওয়ান এবার আয়েশার দিকে দেখলো। আয়েশা তাকিয়ে আছে মেঝের দিকে, ওপরের দিকে তাকাচ্ছে না সাফওয়ানের চোখে চোখ পড়ার ভয়ে। সাফওয়ান আয়েশার উদ্দেশ্যে শক্ত গলায় বলে উঠল, মামি, ভোরবেলা এখান থেকে বেরোনোর আগে আমি আপনাকে বলেছিলাম যে আমাদের মাঝে অবৈধ কিছু হয়নি। আমি শুধু রিমুকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি, এর বাইরে আর কিছুই না, নাথিং অ্যাট অল। এরপরও আপনি রিমুকে মেরেছেন আর মামার কাছে ওর নামে মিথ্যা দোষারোপ করেছেন, আর আমার মাকে এর ভেতরে টেনে এনে ফাঁসিয়েছেন। কেন? আয়েশা কিছু বললেন না, চুপ করে রইলেন। রুমাইশা সাফওয়ানের কথা শুনে অবাক হলো। আমি জানি যে রুমাইশাকে জড়িয়ে ধরে বা চুমু খেয়ে আমি মরালিটি ব্রেক করেছি, কিন্তু সেটা আমি আপনাকে বলে শিওর করেছি যে এর বাইরে কিছু হয়নি। যেন আপনি ওকে কিছু না বলেন, তাহলে আমি ওর মুখে আঙ্গুলের ছাপ কেন দেখছি? শেষের কথাটা উচ্চস্বরে বলল সাফওয়ান। রুনিয়া পাশ থেকে নিজের হাতটা সাফওয়ানের হাতের উপরে রেখে শান্ত হতে ইশারা করলেন। রাস্তাতে সাফওয়ান তাকে সমস্ত কিছু খুলে বলেছে, আর রুমাইশাকে সাফওয়ানের থেকে আলাদা করার জন্য আয়েশা যে এই ধরনের কিছু করবেন সেটাও বলেছে রুনিয়াকে। সাফওয়ান এবার শামসুলের দিকে দৃষ্টি দিল, তারপর মৃদু গলায় বলল, বাবা, আমি কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। রিমুর প্রতি যে আমার ছোটবেলা থেকে অন্য ধরনের অ্যাফেকশন ছিল সেটা আপনাদের কারোরই অজানা নেই, আর এখন সেটাই আছে, আর এখনও সেটাই আছে। সেই ভালোবাসাটা কমেনি কখনো, বরং দিনকে দিন বেড়ে গিয়েছে। আমি কিছুদিন আগেও জানতাম না ওর প্রতি আমার ভালোবাসাটাকে ঠিক কী নামে আখ্যায়িত করা যায়। শুধু এটা জানতাম যে আমি ওকে প্রচণ্ড রকমের ভালোবাসি, কিন্তু এখন আমি জানি যে ওকে আমি কিভাবে চাই। আমার মা আপনাদের কাছে সেই প্রস্তাবই রেখেছে। কথাগুলো বলে কিছুক্ষণ বিরতি দিয়ে সাফওয়ান আবারও বলল, আপনি যদি চান যে আপনার মেয়ের সাথে বা আপনার বোনের সাথে আপনার সম্পর্ক ভালো বজায় থাকুক, তাহলে আমার মায়ের দেয়া প্রস্তাবে রাজি হয়ে যান। কারণ বিয়েটা আমি রুমিকেই করব, আর রুমির বিয়েটাও শুধুমাত্র আমার সাথেই হবে, তাই তা সে যেভাবেই হোক। শামসুল মুখ খুললেন এবার। সাফওয়ানের দিকে তাকিয়ে নরম গলায় বললেন, তুমি কি আমাকে হুমকি দিয়েছো সাফওয়ান? আর এত রাতে এ কারণে এসেছো? আমি আমার মেয়ের বিয়ে কার সাথে দিব কি দিব না সেটা সম্পূর্ণই আমার ব্যাপার। তুমি নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছো? তোমার চেহারার দিকে তাকালে জঙ্গলের বাঘও ভয়ে পালাবে। আর তুমি ছোটবেলায় ওর সাথে কি করেছিলে সেটা তোমার মনে আছে নিশ্চয়ই। সেসব মেনে নিয়ে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব ওকে মেরে ফেলার জন্য? সাফওয়ান আর নরম রইল না, কঠোরতার সাথে বলল, মামা, সেটা অনেক অনেক আগের ব্যাপার, সেই কথা এখন তুলে এনে ঝামেলা বাঁধাবেন না। আমার দ্বারা যদি ওর কোনো ক্ষতির সম্ভাবনা থাকতো তাহলে আমি নিজেই ওর থেকে সরে যেতাম, কিন্তু নেই যেহেতু সেহেতু সরছি না। ওকে আমি আমার করেই ছাড়বো। আর এটা যদি আপনার কাছে হুমকি মনে হয় তাহলে এটা হুমকি। এরপর সাফওয়ান আয়েশার দিকে তাকিয়ে বলল, মামি, রিমোট ফোনটা সম্ভবত আপনার কাছে, ওর ফোনটা ওকে দিয়ে দেবেন। আমি এখন থেকে ঘন্টায় ঘন্টায় ওর খোঁজ নেব, আর যদি কোনো একটা ঘন্টায় আমি ওর রেসপন্স না পাই তাহলে আমি আবার আসব। তারপর আর একা ফিরবো না, ওকে নিয়েই ফিরবো। তারপর সাফওয়ান ইশারা করলো তার মায়ের দিকে। রুনিয়া ছেলের ইশারা পেয়ে নিজের পার্স ব্যাগের ভেতর থেকে একটি স্বর্ণের আংটি বের করে সাফওয়ানের হাতে দিলেন। সাফওয়ান সেটা হাতে নিল, তারপর রুমাইশার ডান হাতটা বাম হাত দিয়ে ধরে ওর অনামিকাতে পরিয়ে দিল সেটা, কিন্তু ঢিলা হয়ে গেল আংটিটা। তাই অনামিকা থেকে খুলে নিয়ে আবার পরালো মধ্যমাতে। একটু ঢিল ঢিল হলেও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলো না। সবকিছু এত দ্রুত গতিতে হলো যে শামসুল, আয়েশা সহ রুমাইশাও চমকে গেল। আংটি পরিয়ে রুমাইশার হাতটা নিয়ে চুমু খেলো সাফওয়ান হাতের পিঠে, তারপর মৃদু গলায় বলল, আংটিটা মায়ের,
আপাতত এইটা পরে নিই, কয়েকদিন পর এসে আমি তো নিজস্ব আংটি পরিয়ে দিয়ে যাব। রুমাইশা যেন অবাক হওয়ারও সময় পেল না, তার আগেই সবটা হয়ে গেল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল ও। সাফওয়ান এবার শামসুল আর আয়েশাকে উদ্দেশ্য করে বলল, আজ থেকে রিমু আমার বাগদত্তা, খুব দ্রুতই আমি ওকে বিয়ে করব, আপনারা মানলেও না মানলেও। তবে মেনে নিলে বিষয়টা আপনাদের জন্যই সহজ হবে। এরপর উঠে দাঁড়ালো সাফওয়ান। রুনিয়াও দাঁড়িয়ে গেলেন। আয়েশার দিকে আর একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সাফওয়ান তাকিয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো, কিন্তু কয়েক পা এগোনোর পরেই আবারও ঘুরে দাঁড়ালো সাফওয়ান। শামসুল আর আয়েশার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, রিমু আমার বউ হতে চলেছে, কিছুদিন পর ও পুরোপুরি ভাবে আমার হবে, সুতরাং ওর গালে আমি আর কোনো দাগ দেখতে চাই না। আর যদি দেখি তাহলে সেটা আপনাদের কারোর জন্যই মোটেও ভালো হবে না, কথাটা মাথায় রাখবেন। এরপর গট গট পায়ে বেরিয়ে গেল সাফওয়ান। রুনিয়াও গেলেন ওর পেছন পেছন। তারপর গাড়ি নিয়ে গেট থেকে বেরিয়ে ঝড়ের বেগে চলে গেল সাফওয়ান মাকে নিয়ে। রুমাইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একটু আগে ঘটা ঘটনাগুলোই পুনরাবৃত্তি করতে থাকলো নিজের মাথার ভেতর। সূর্য পশ্চিম দিকে ডুবে যেতে শুরু করেছে। পাখিরা নিজেদের ভেতর কলহ বিবাদ শেষে যার যার নীড়ে ফিরছে। কিছুক্ষণ পরেই মাগরিবের আজানের সাথে সাথেই রাতের আরম্ভের সূচনা হবে। রুমাইশা বসে আছে তার রুমের বিছানায়, মনটা ভালো নেই ওর। সেই ঘটনার পর 3টে দিন পার হয়ে গেছে। এই 3 দিনে শামসুল বা আয়েশা কেউই ওর সাথে ভালোভাবে কথা বলেননি। প্রচন্ড খারাপ লাগছে ওর। বাবা মায়ের ওর উপরেই অভিমান ও আর নিতে পারছে না। বারবার মনে হচ্ছে বাবা বকুক মা মারুক, তবুও কথা অন্তত বলুক, কিন্তু তার হচ্ছে কই। আয়েশা শামসুল দুজনেই ওর সাথে অপরিচিতের মতো আচরণ করছেন। রুমাইশাও কোনো উপায় না পেয়ে চুপচাপ আছে। গতকালও আয়েশার সাথে বার কয়েক কথা বলতে গেছে, কিন্তু আয়েশা গুটি কয়েক কথা ছাড়া আর কিছুই বলেনি। তাছাড়া আজ সকালে রাফসানের সাথে আয়েশা এই বিষয়ে কথা বলেছে। সাফওয়ানের এমন কাজে রাফসানও প্রচন্ড রেগে গেছে। সাফওয়ানের থেকে বেশি ওর রাগ লেগেছে রুমাইশার ওপর। সকালে ফোনটা লাউডে রেখে রুমাইশাকে শুনিয়ে শুনিয়ে রাফসানের সাথে কথা বলেছেন আয়েশা, যেন রুমাইশা বকাগুলো শুনতে পায় রাফসানের, আর সাথে ভাইয়ের রাগটাও ভালোভাবে টের পায়। রুমাইশা সব শুনেছে নিজের রুমে বসে বসে, কিন্তু কিছুই বলেনি। সাফওয়ানকে কিছু কিছু জানিয়েছে, কিন্তু সাফওয়ান বলেছে কোনো কথা না বলে চুপচাপ থাকতে। ও সেটাই করেছে। নীরবতা পালন করে শান্তি বজায় রাখার চেষ্টা করেছে, বাবা মাকে মানানোর চেষ্টা করেছে। রুমাইশা নিজের রুমে বসে মনে মনে শুধু প্রার্থনা করছে যেন এই সমস্যাগুলো দ্রুতই সমাধান হয়ে যায়। সবাইকে নিয়েই যেন সারাটা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। কারোর সাথে যেন ওর বা ওর পরিবারের সম্পর্ক নষ্ট না হয়। সবকিছু যেন ভালোই ভালোই হয়ে যায়। সাফওয়ান যে কয়টা দিন বেঁচে আছে সেই কয়টা দিনের সম্পূর্ণ সময়টা যেন সাফওয়ানকেই দিতে পারে। ওর জীবনে যেন কোনো অপূর্ণতা না থাকে, কোনো আফসোস নিয়ে যেন এই পৃথিবী ওকে ত্যাগ না করতে হয়। এইসব ভাবতে ভাবতেই চোখ দুটো ঝাপসা হয়ে এলো ওর। মাগরিবের আজান পড়লো এমন সময়। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো রুমাইশা। বাইরের কলপারে গেল উঁচু করতে। উঁচু করে এসে নামাজ পড়লো। রাত এখন 8:45। সাফওয়ান গত কয়েকদিন ধরে খুব ভালো ফিল করছে। স্মৃতিভ্রমের যে সমস্যাটা হচ্ছিল সেটাও কয়েকদিন আর হয়নি। আজকালের ভেতরেই ওর খোলস ছাড়ার কথা। সেই দিনও চামড়াটা খসখস করছিল, কিন্তু আজকে সেটা ফিল করছে না। ব্যাপারটা কি দেখার জন্য সাফওয়ান ওর রুমের ভেতরে রাখা ফুল ভিউ মিররের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর নিজের পরনের ফুল স্লিভ টি শার্টটা খুলে ফেললো। নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে গেল সাফওয়ান। ওর গায়ের চামড়ার খসখসে অবস্থাটা আর বোঝা যাচ্ছে না। সাফওয়ান একবার নিজের কবজির উপরের অংশটা পরখ করলো। খসখসে হয়ে উপরে ভেসে থাকা চামড়াগুলো সাফওয়ানকে বিস্মিত করে দিয়ে নাই হয়ে গেছে। সাফওয়ান ভেবে পেল না কি হলো হঠাৎ করে। কনুয়ের দিকটাতে অল্প একটু ভেসে ওঠা চামড়া দেখতে পেল। সেটা ধরে টান দিতে ওঠানোর চেষ্টা করলো সাফওয়ান, কিন্তু উঠলো তো নাই, উল্টো ব্যথা পেল। চামড়াগুলো আবারও গায়ের সাথে লেগে গেছে, স্বাভাবিক চামড়ার মতো। কিন্তু এটা কিভাবে সম্ভব? এর আগে তো কখনো এমনটা হয়নি। সাফওয়ান ভ্রু দুটো কুঁচকে নিয়ে ভাবতে শুরু করলো কি করে হলো এমন। এরপর দ্রুত গতিতে খাতা কলম নিয়ে বসে গেল স্টাডি টেবিলে। একে একে লিখতে থাকলো গত কয়েক সপ্তাহে কি কি খেয়েছে ও। সবগুলো দিন মায়ের হাতে রান্নাই খেয়েছে, একদিন শুধু রিমুদের বাসায় খেয়েছে। রিমু বাড়ি যাওয়ার আগের রাতে হাঁসের মাংস খেয়েছে, কিন্তু সেটা তো এর আগেও একদিন খেয়েছে, সেদিন তো কিছু হয়নি। তারপরও একদিন মেডিসিন নিয়েছে নাকি কোনো এর ভেতরে,
না তো, মনে পড়ছে না তেমন কিছু। ওর তো রোগবালাই বলতে গেলে হয় না সেরকম, ইমিউন সিস্টেমের পুরো ম্যাক্স লেভেল, কোনো মেডিসিন নেওয়া হয়নি এর মধ্যে। তাহলে কি কোনো কিছু ইনহেল করেছে এর ভেতরে? না তো, কোনো পারফিউমও ইউজ করেনি, এমনকি কোনো ইনহেলারও নেয়নি। তাহলে কি হলো হঠাৎ? এরপর একদিন রিমোদের বাসায় খেয়েছে, কিন্তু সেটা তো অনলি মাংস। তাহলে কি, তাহলে আর কি হতে পারে? রিমুকে চুমু খেয়েছিল ও একদিন। হ্যাঁ, ও রিমুকে চুমু খেয়েছিল, যা এই জীবনে প্রথমবার। তাহলে কি, কিন্তু সেটা কিভাবে সম্ভব? চুমুতে কি কেউ কখনো ঠিক হয়? এর মাঝে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। সেটা শিওর হতে ওর এক্ষুনি রিমুর সাথে দেখা করা লাগবে। সাফওয়ান উঠে চেয়ার ছাড়লো, তারপর মাকে কল লাগিয়ে, মা, আমি একটু বেরোচ্ছি, আমার খাবারটা আমার রুমের ভেতরে রেখে যেও, আমি এসে খেয়ে নেব। রুনিয়া সম্মতি জানাতেই কল কেটে দিল সাফওয়ান। তারপর ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিল, ঠিকঠাক ভাবে গুছিয়ে বাইরে বেরোলো। তারপর গাড়ি নিয়ে সোজা গেল ওর লাভের রাস্তায়। বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে গাড়ি নিয়ে চলল সাফওয়ান। গন্তব্যে পৌঁছে গাড়িটা উত্তরের জঙ্গলের একপাশে পার্ক করে রেখে পায়ে হেঁটে ঢুকলো জঙ্গলের ভেতর। 10 মিনিটের ভেতরেই চলে গেল কাঙ্ক্ষিত স্থানে। টিনের বেড়া দেওয়া একটি ছোট খাটো ভাঙাচোরা ভুতুড়ে ঘর। ঘরটার হুলিয়া দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে আর কাছে আসবে না। সাফওয়ান নিঃশব্দে ঢুকলো তার ভেতরে। ঘরের ভেতর ঢুকে মেঝের ওপর থেকে শুকনো পাতার আস্তরণ সরালো। সরাতেই বেরিয়ে এলো একটি চারকোনা লোহার দরজা। দরজাটার ওপর হাত রেখে চাপ দিতেই দরজাটা থেকে বের হয়ে এলো একটি টাচ স্ক্রিন। সেখানে আঙুলের ছাপ চাইলো। সাফওয়ান সেখানে হাত দেওয়ার সাথে সাথেই দরজাটা ক্ষীণ মেটালিক শব্দ করে সরে গেল একপাশে। দরজাটা সরে গেলে সেখানে ভেসে উঠল স্টিলের স্টেয়ারওয়ে। সেটা বেয়ে নিচে নামলো সাফওয়ান। সাফওয়ান নিচে নামতেই চারকোনা দরজাটা আবারও আগের মতো শব্দ করে বন্ধ হয়ে গেল। এরপর ল্যাবের মেইন দরজা দিয়ে ভেতরে পা দিতেই একটা লেজার রশ্মি স্ক্যান করে নিল সাফওয়ানকে। ল্যাবের প্রথম অংশটা সাফওয়ান নিজের রুমের মতো করেই সাজিয়েছে। বাম পাশের দেয়াল ঘেঁষে একটা ডাবল বেড বিছানা, বিছানার পাশে স্টাডি টেবিল, আর তার পাশে রাখা একটি বুকশেলফ। বিছানার পায়ের দিকটায় রাখা আছে একটা শু র্যাক আর আলনা। ডান সাইডে একটি ফুল ভিউ মিরর, আর বাকি দেয়ালটা জুড়ে ওয়াল আলমিরা। সাফওয়ান গিয়ে ওর বুকশেলফের সামনে দাঁড়িয়ে একটা নির্দিষ্ট বই উঠিয়ে টান দিতেই আলমিরাটা মাঝখান থেকে দুখণ্ড হয়ে দুই দিকে সরে গেল। আর তারপরেই বেরিয়ে এলো সেই কাঙ্ক্ষিত ল্যাব। সাফওয়ান ভেতরে পা রাখার সাথে সাথেই একটা এআই ভয়েস ওয়েলকাম জানালো। সাফওয়ান ভেতরে ঢুকে ল্যাবের টেকনোলজি কম্পার্টমেন্টের ভেতর থেকে ছোট্ট একটা ডিভাইস নিল। তারপর অন্য কম্পার্টমেন্ট থেকে নিল আরও একটি ডিভাইস, যেটা আগেরটার তুলনায় একটু বড়। তারপর অন্য একটা কম্পার্টমেন্ট থেকে নিল একটি নতুন সিরিঞ্জ আর ছোট ছোট কয়েকটা কৌটো, যার ভেতর কটন বার্ডসের মতো একটি করে কাঠি বিদ্যমান। তারপর সেগুলো একটা ছোট্ট ব্রিফকেসে ভরে বেরিয়ে এলো ল্যাব থেকে। জঙ্গল থেকে বেরিয়ে আবারও গাড়ির কাছে এলো সাফওয়ান। তারপর ড্রাইভিং সিটে বসে গাড়ি ঘুরিয়ে গাড়ি হাঁকালো রুমাইশাদের বাড়ির রাস্তায়। রাত বাজে 11টা। রুমাইশা শুয়ে আছে নিজের রুমে। শুয়ে শুয়ে ফোন চাপছে সে। রাতে খায়নিও। সাফওয়ান ওকে আংটি পরিয়ে দিয়ে যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না। আয়েশাও ডাকছেন না খেতে। নিজের মতোই খাচ্ছেন, কথা বলছেন, ঘুমাচ্ছেন, কিন্তু রুমাইশাকে সর্বদাই এড়িয়ে চলছেন। রুমাইশার প্রথম 2 দিন অনেক খারাপ লাগলেও এখন ওর বিরক্ত এসে যাচ্ছে। আয়েশা নিজে তো কথা বলছেনই না, রুমাইশা কথা বলতে গেলেও কেমন জানি দূর দূর করছেন। শামসুলও তাই। আর এই সব যে আফসানের বুদ্ধিতে হচ্ছে সেটাও রুমাইশা বেশ ভালোভাবেই বুঝতে পারছে। তাই ও সিদ্ধান্ত নিয়েছে আর কাউকে সাধবে না কথা বলার জন্য। আয়েশা, শামসুল ঘুমিয়ে গেছেন। শামসুলের নাক ডাকার শব্দ পাওয়া যাচ্ছে। বাড়ি মাথায় তুলে নাক ডাকছেন তিনি। আয়েশা যে এত শব্দেও কিভাবে ঘুমায় সেটাতেই সবচেয়ে বেশি অবাক হয় রুমাইশা। রুমাইশা ফোন চাপতে চাপতে এইসবই ভাবছিল। তখনই ফোনের ওপরে নোটিফিকেশন বারে একটা মেসেজে চোখ আটকে গেল রুমাইশার। সাফওয়ান মেসেজটা দেখেই রুমাইশার পিলে চমকে গেল। রুমাইশা ফোনটা হাতে নিয়েই সিঁড়ি বেয়ে ছাদের দিকে এগোলো। সন্ধ্যার পর ছাদে উঠতে ভয় করে ওর, কেমন যেন গা ছমছম করে। আর এখন বাজে রাত 11টার বেশি। ভয়কে জলাঞ্জলি দিয়ে ওর এখন সেই ছাদেই যেতে হচ্ছে। পা টিপে টিপে ছাদে ঢোকার দরজার কাছে গেল ও। দরজাটা লোহার, সামান্য টোকা লাগলেও ঘর কাঁপিয়ে তোলে। আর তার উপর এখন রাতের বেলা। রুমাইশা সময় নিয়ে ধীরে ধীরে দরজাটা খুলল। দরজাটা খুলে সামনে তাকালো রুমাইশা। রুমাইশাকে নিজের সামনে পেয়েই হুট করে জড়িয়ে ধরল সাফওয়ান। নিজের সাথে একদম মিশিয়ে নিল। সাফওয়ানের কাজে হকচকিয়ে গেল রুমাইশা। এই
ছেলেটা যে কি দ্রুত করে সবকিছু, ধুমধাম করে শুধু জড়িয়ে ধরবে, ভাবনা চিন্তারও সময় দেবে না। রুমাইশার মাথাটা নিজের বুকে চেপে ধরে রইল সাফওয়ান। রুমাইশাও চুপচাপ দাঁড়িয়ে আছে সাফওয়ানের বুকে কান পেতে। সাফওয়ানের হৃদযন্ত্রটা দিরিম দিরিম করে লাফাচ্ছে, আর সেই কম্পনটা যেন রুমাইশার চোয়ালে এসে বাড়ি খাচ্ছে। রুমাইশাকে কিছুক্ষণ এইভাবেই জড়িয়ে রেখে সাফওয়ান যেন স্বস্তির নিঃশ্বাস নিল। কিয়ৎক্ষণ পরেই রুমাইশাকে ছেড়ে দিল সাফওয়ান। তারপর রুমাইশার চোখে চোখ রেখে বলল, রুমাইশার সম্মতি জানিয়ে ছাদের দরজাটা খোলা রেখেই সাফওয়ানকে নিয়ে নিজের রুমে এলো। রুমে ঢুকে আস্তে করে দরজাটা বন্ধ করে দিল। তারপর ডিম লাইটটা দিল। সাফওয়ান রুমে এসেই নিজের মুখের মাস্ক আর গগলসটা খুলে রাখলো রুমাইশার পড়ার টেবিলে। তারপর বিছানার উপরে ব্রিফকেসটা রেখে ওপেন করলো। তারপর ওর ভেতর থেকে ল্যাব থেকে আনা ছোট্ট ডিভাইসটা বড় ডিভাইসটার মাথায় লাগালো। রুমাইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাফওয়ানের কার্যকলাপ দেখছে আর বোঝার চেষ্টা করছে সাফওয়ান ঠিক কি করতে চাইছে। নিজের কাজ শেষে সাফওয়ান রুমাইশার দিকে তাকিয়ে ইশারা করলো কাছে আসতে। রুমাইশা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসলো সাফওয়ানের নিকট। রুমাইশা কাছাকাছি আসলে বাম হাতে রুমাইশার কোমরটা আলতো করে আঁকড়ে ধরে নিজের সাথে লাগিয়ে নিল সাফওয়ান। তারপর রুমাইশার মুখের কাছে মুখ নিয়ে এসে চোখে চোখ রেখে ধীর স্থির গলায় জিজ্ঞেস করলো, আমাকে তুই কতখানি বিশ্বাস করিস রিমু? রুমাইশা নিজের মুখখানি আর একটু সাফওয়ানের মুখের কাছাকাছি নিয়ে এসে মৃদু গলায় উত্তর করলো, যতখানি বিশ্বাস করলে এত রাতে কোনো পুরুষ মানুষকে নিজের ঘরে নিয়ে আসা যায়। সাফওয়ান ঠোঁট কামড়ে হাসলো। তারপর রুমাইশার বাম হাতটা দিয়ে বিপরীত দিকে ঘুরিয়ে ওর পিঠটা নিজের সামনে আনলো। তারপর মৃদু স্পর্শে ঘাড়ের ওপরে থেকে রুমাইশার চুলের বেনি থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো বাম দিকে সরিয়ে দিল। তারপর ঘাড়ের ঠিক মাঝখানে নিজের হাতে থাকা ডিভাইসটা ছোঁয়ালো। ডিভাইসটা ট্রিগার চাপতেই ডিভাইসের মাথায় লেগে থাকা ছোট্ট ডিভাইসটা খিচ শব্দ করে ঢুকে গেল রুমাইশার ঘাড়ের চামড়ার ভেতর। আকস্মিক এমন ব্যথায় রুমাইশার মুখ থেকে অস্ফুট শব্দ বেরিয়ে এলো। ছিটকে কিছুটা রক্তও বেরিয়ে এলো ঘাড় থেকে। সাফওয়ান সেগুলো তার পকেটে থাকা তুলো বের করে মুছে দিল। তারপর বলল, চুল দিয়ে ঢেকে রাখবি আর মাথায় সবসময় ওড়না দিয়ে বেড়াবি, যেন কেউ না দেখে। রুমাইশা জিজ্ঞেসও করলো না সাফওয়ানকে যে সে আসলেই কি করছে তার শরীরের সাথে। রুমাইশা কেমন নিশ্চুপ দেখে সাফওয়ান ধীর গলায় বলল, জিজ্ঞেস করলি না কি দিলাম তোর শরীরে? রুমাইশা মাথা নাড়ালো দুই দিকে। সাফওয়ান কিছুক্ষণ নীরব থেকে বলল, কি হবে যদি তুই কিছুদিন পর বিষক্রিয়ায় মারা যাস, বা আমি যেদিন মারা যাব সেদিন তুইও মারা যাস? রুমাইশা ঘাটটা কিঞ্চিত ঘুরিয়ে নির্বিকার গলায় বলল, কপালে মৃত্যু লেখা থাকলে তো আর সেটা মুছে ফেলা সম্ভব নয়। তাই যখনই আসুক, যার কারণেই আসুক, সাদরে গ্রহণ করব। আর মৃত্যুটা যদি হয় আপনার সাথে সাথে, তাহলে সেই মৃত্যুকে আমি নিজেই আলিঙ্গন করব। রুমাইশার কথাতে আবারও হাসলো সাফওয়ান। তারপর রুমাইশাকে নিজের দিকে ফিরিয়ে বিছানায় বসালো। ব্রিফকেস থেকে সিরিঞ্জটা বের করলো। তারপর রুমাইশার কবজিতে সিরিঞ্জের সুচ ফুটিয়ে বের করে আনলো এক সিরিঞ্জ তাজা রক্ত। রক্ত নেওয়ার সময় সাফওয়ান বলল, তোর শরীরের ফ্লুইডগুলো টেস্ট করতে হবে। কেন করতে হবে সেটা টেস্ট করার কারণ সফল হলে জানতে পারবি, না হলে পারবি না। রক্ত ভরা সিরিঞ্জটা ব্রিফকেসে রেখে ছোট ছোট কৌটোগুলো বের করলো। তারপর একটা কৌটো খুলে তার ভেতর থেকে কটন বাড সদৃশ স্টিকটা বের করে রুমাইশাকে ইশারা করলো মুখ খুলতে। রুমাইশা মুখ খুললে মুখের ভেতর থেকে স্টিকটা দিয়ে খানিকটা স্যালাইভা সংগ্রহ করলো সাফওয়ান। তারপর অন্য আর একটা কৌটোতে রুমাইশার চোখের কোনায় স্টিক ছুঁয়ে কিছুটা ফ্লুইড নিল। সেগুলো ব্রিফকেসে ভরে নিল। তারপর আর একটা কৌটো বের করলো সাফওয়ান। কৌটোটা হাতে নিয়ে রুমাইশার দিকে চোরা চোখে তাকিয়ে গলা খাকারি দিল। রুমাইশা কিছুক্ষণ তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। সাফওয়ান কিছু বলবে বলবে করেও বলছে না দেখে রুমাইশা মুখের অভিব্যক্তিতে বোঝালো, যা বলতে চান তাড়াতাড়ি বলুন। সাফওয়ান এবার নিজের হাতটা মুঠি করে নিজের মুখের সামনে ধরে আরও একবার গলা খাকারি দিয়ে বলার প্রস্তুতি নিল, কিন্তু বলে উঠতে পারল না। সাফওয়ানের বারবার গলা খাকারি দিতে দেখে রুমাইশা এগিয়ে এসে অধৈর্য হয়ে বলল, এত নকশা করলে মা কখন চলে আসবে শব্দ শুনে, তখন দেখেন। সাফওয়ান না পেরে নিজের ফোনটা হাতে নিল। তারপর রুমাইশাকে ইশারা করলো ফোনটা দেখতে। রুমাইশা ফোনটা হাতে নিল, কিন্তু এরপর সাফওয়ানের মেসেজ দেখে চোখ গরম করে তাকালো সাফওয়ানের দিকে।
সাফওয়ান সেটা দেখে তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। তারপর হাতে থাকা কৌটোটা বাড়িয়ে দিল রুমাইশার দিকে। মুখ ফেরানো অবস্থাতেই আর একবার গলা খাকারি দিয়ে বলল, টেস্টের জন্য লাগবে, এমার্জেন্সি। রুমাইশা কৌটোটা ঝামটা মেরে হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। তারপর হাতের কৌটোটা সাফওয়ানের হাতে দিল। সাফওয়ান সেটা নিয়ে ব্রিফকেসে ভরে রাখলো। সবকিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে সাফওয়ান উঠে দাঁড়িয়ে রুমাইশাকে নিজের কাছে ডাকলো। রুমাইশা কাছে এলো। ওর কোমরটা 2 হাতে জড়িয়ে ধরে নিচু হয়ে ওর কপালে ঠোঁট ছোঁয়ালো সাফওয়ান। তারপর শব্দ করে চুমু খেলো কপালে। তারপর রুমাইশা ডান হাতটা টেনে নিয়ে হাতের অনামিকার মাপ নিল। সাফওয়ানের কাজকর্ম দেখে রুমাইশা বুঝে গেল সাফওয়ান ফেরার প্রস্তুতি নিচ্ছে। সাফওয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি এক্ষুনি চলে যাবেন? সাফওয়ান উপর নিচে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, অনেক কাজ আছে, অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ। সাফওয়ানের উত্তরে রুমাইশা সন্তুষ্ট হলো না। ভ্রু দুটো উপর দিকে উঠিয়ে ঠোঁট নামিয়ে ইনোসেন্ট মুখ করে বলল, আর একটু থাকুন না হয়। রুমাইশার এমন চেহারা দেখে সাফওয়ানের আক্কেল গরম। বুকের ভেতর অদ্ভুত রকম অনুভূতির উদ্বেগ হতে শুরু করলো যেন। হঠাৎ করেই অন্যরকম বাসনা জেগে উঠছে মাথার ভেতর। হাত পাগুলোর ভেতর কিছু একটা যেন কিলবিল করছে। ভেতরের আদিম সত্তাটা লাফালাফি করে বাইরে বেরিয়ে এসে রূপ দেখাতে চাইছে। থেকে যেতে ইচ্ছে করছে ওর ভীষণভাবে। রিমু যে ওকে এমন ইনোসেন্ট মুখ করে ঘায়েল করে দিতে পারবে তা ঘুণাক করেও টের পায়নিও। দ্রুত নিজেকে সামলে নিল সাফওয়ান। ডান হাতটা রুমাইশার চিবুক ধরে জড়ানো গলায় বলল, বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই শয়তানের নাদির মতো চেহারাটা মোটেও ইনোসেন্ট করে রাখবি না। এইসব ট্রিক্স বিয়ের পরে অ্যাপ্লাই করবি, নইলে তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। তখন আমার দোষ দিলে কিন্তু মেনে নিব না। শয়তানের নানি বলায় রুমাইশার সাথে সাথেই নিজের ইনোসেন্ট মুখটা সরিয়ে আসলেই শয়তানের নানির মতো লুক দিল সাফওয়ানের দিকে। সাফওয়ান সেটা খেয়াল করে দুষ্টু হাসি দিয়ে রুমাইশাকে নিজের থেকে সরিয়ে দিয়ে মাস্ক আর গগলস পরতে পরতে নির্বিকার গলায় বলল, ইয়াপ, নাও ইটস পারফেক্ট। তারপর বিছানা থাকা ব্রিফকেসটা উঠিয়ে রুমাইশার চোয়াল টেনে দিল 2 আঙুল দিয়ে। এরপর বলল, ছাদের দরজাটা দিবি, আয়। সাফওয়ান আগে আগে চলল, রুমাইশা পেছন পেছন। সিঁড়ি পেয়ে ছাদের দরজার কাছে গিয়ে সাফওয়ান দরজা পার হয়ে ওপাশে গিয়ে দাঁড়িয়ে রইল রুমাইশার মুখোমুখি। তারপর রুমাইশাকে ইশারা করলো দরজাটা দিয়ে দেওয়ার জন্য। রুমাইশা দরজা দিতে যাবে ঠিক তখনই হুড়মুড়িয়ে এগিয়ে এসে নিজের মাস্কটা খুলে মুখ থেকে সরিয়ে প্রকারও চুম্বন বসিয়ে দিল রুমাইশার ঠোঁটে। এমন আক্রমণে রুমাইশার মুখ থেকে অস্ফুট ধ্বনি বের হলো, কিন্তু পর মুহূর্তেই চোখ দুটো বন্ধ করে নিল। আধা মিনিটের মাথায় এসে ছেড়ে দিল সাফওয়ান ওকে। তারপরেই ভূতের মতো দ্রুত পায়ে ছাদ থেকে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল সাফওয়ান। রুমাইশা সাফওয়ানের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো একটা। তারপর নিঃশব্দে দরজাটা দিয়ে রুমে এসে শুয়ে পড়ল। ভোর 5টা। সাফওয়ান চিত হয়ে শুয়ে আছে জঙ্গলের খালপাড়ের কাদামাটিতে। চোখ দুটো বন্ধ, মুখে ওর বিজয়ীর হাসি। ওর গা ঘেঁষে কিলবিল করছে খালপাড়ের আশেপাশের অজস্র ছোট বড় সাপ। সাকসেসটাকে সেলিব্রেট করার আর কোনো রাস্তা পাচ্ছিল না, তাই খালপাড়ের কাদামাটিতে এসে লাফিয়ে লাফিয়ে এখন কাদামাটির ভেতরেই শুয়ে পড়েছে। ওর শরীর থেকে বের হওয়া একটা অদ্ভুত রকমের ওডরের কারণে সরীসৃপগুলো আকর্ষিত হয়। এসবে অভ্যস্ত, বরং এসব সরীসৃপকে একটু বেশি ভালোবাসেও। সমস্ত রাতটা ল্যাবে কাটিয়েছে সাফওয়ান। রুমাইশার থেকে নেওয়া সমস্ত ফ্লুইডগুলোর টেস্ট করেছে। রুমাইশার ব্লাড টেস্ট করার পর সাফওয়ান পুরোপুরি বিস্ময়ে হতবাক হয়ে গেছে। ওর ছোটবেলায় দেয়া কামড়ের কারণে অ্যান্টিভেনাম দেওয়ার সত্ত্বেও অল্প কিছু পরিমাণ বিষ রয়ে গেছিল রুমাইশার শরীরে, আর সেটাই রুমাইশার শরীরের রক্তের সাথে মিশে তৈরি হয়ে গেছে এক ধরনের আলাদা ইমিউনিটি সিস্টেম, যা তৈরি করেছে এক ধরনের মেডিসিন, সাফওয়ানের শারীরিক কন্ডিশনের একমাত্র মেডিসিন। রুমাইশার সামান্য রক্ত নিজের শরীরে নিয়েছে ও। তারপর থেকেই অন্য ধরনের একটা এনার্জি বুস্ট ফিল করছে। শরীরটা আগের তুলনায় অনেক অনেক ভালো লাগছে। আর এই অত্যাশ্চর্য ব্যাপারটা ডিসকভার করতেই সাফওয়ান সমস্ত ল্যাব জুড়ে লাফিয়েছে আর আনন্দে চিৎকার করেছে। কিছু সময়ের জন্য একদম বাচ্চা হয়ে গেছিল। এত আনন্দ জীবনে কখনো পেয়েছে কিনা মনে পড়ে না। ল্যাব থেকে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে সোজা চলে এসেছে খালপাড়ে। খোলা বাতাসে এসে বুক ভরে নিঃশ্বাস নিয়েছে, আর এরপরেই খালপাড়ের কাদামাটিতে শুয়ে মাখামাখি করেছে।
এরপর থেকেই মুখ থেকে হাসিটা সরছেই না ওর। রুমাইশাকে এত সুন্দর খবরটা জানানো দরকার, কিন্তু ফোনটা তো ল্যাবেই ফেলে এসেছে। আরও কিছুক্ষণ কাদামাটিতে সন্তুষ্ট চিত্তে মাখামাখি করে শোয়া থেকে উঠে বসলো সাফওয়ান। তারপর উঠে দাঁড়িয়ে হাঁটা ধরলো ল্যাবের পথে। ল্যাবে গিয়ে ল্যাবের ওয়াশরুমে ঢুকলো সাফওয়ান। স্কোয়ার শাওয়ারটা অন করে তার নিচে চোখ দুটো বন্ধ করে দাঁড়ালো সে। প্রচন্ড রকম ভালো লাগছে ওর। দেয়ালে 2 হাতের ভর দিয়ে সাফওয়ান ভাবতে থাকলো ওর সিঙ্গাপুরের জীবন। রিমুকে তার অনেক কিছু জানানো রয়েছে। রিমু ওর বউ হতে চলেছে খুব দ্রুতই। তার ওর থেকে কোনো তথ্য গোপন রাখতে চায় না সাফওয়ান। পরবর্তীতে কোনো মাধ্যমে জানতে পারলে হয়তো ব্যাপারটা ভালো চোখে দেখবে না রিমু, হয়তো কেন মোটেই ভালো চোখে দেখবে না। কিন্তু হঠাৎই কিছু একটা ভেবে চোখ মেলল সাফওয়ান। না, কিছুতেই ওকে কিছু বলা যাবে না। রিমুকেও হারাতে পারবে না কোনো অবস্থাতেই। রিমুকে প্রচন্ড প্রচন্ড রকম ভালোবাসে, আর এখন তো ওর জীবন বাঁচানোর একমাত্র রাস্তা রিমু। ও তো আর কোনো মিথ্যা বলেনি, কিছু ইনফরমেশন লুকিয়েছে মাত্র। এটা কি ধোকার পর্যায়ে পড়ে? তির্যক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল সাফওয়ান। যা কিছু বলার সব বিয়ের পর বলা যাবে। এখন কোন ধরনের ইনফরমেশন লিক হলেই সব দিক থেকে সমস্যা হবে ওর। এত সব ঝামেলার মাঝে গোপন ঝামেলাটা গোপনেই রাখার সিদ্ধান্ত নিল সাফওয়ান। হুট করেই সাফওয়ানের চোল শক্ত হয়ে গেল। শাওয়ারটা বন্ধ করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। তারপর শরীর থেকে পানি ঝেড়ে মুছে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো অজানার উদ্দেশ্যে। সকালে নামাজ পড়ে আবারও ঘুমিয়েছিল রুমাইশা। 7টার দিকে আয়েশা এসে ডেকে তুললেন ওকে। তারপর হাসি মুখে বললেন, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, উঠে আমার কাজে একটু হাত লাগিয়ে দে। তোর বড় খালা আর জুবায়ের আসবে আজকে, রাত থাকবে, রান্না করতে হবে অনেক কিছু। আমি একা একা এত কিছু কখন করব? দ্রুত ওঠ। রুমাইশা ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করলো, ওরে বাপরে, এত আয়োজন করছো যেন? আয়েশা আবার ফিরে যেতে যেতে বললেন, এখন তো বলছি, এখন ওঠ। রুমাইশা আর মোড়া ভেঙে উঠে বসলো বিছানায়। তারপর হাল তুললো কিছুক্ষণ। ওকে দিয়ে কাজ করাতে হবে বলে মায়ের ব্যবহার খুব ভালো হয়ে গেছে। মায়ের এইসব খচ্চর মার্কা বুদ্ধি কিছুক্ষণ তারিফও করলো। বিয়ের পরে নিজের বাচ্চা কাচ্চার ওপরেও এমন ট্রিক্স অ্যাপ্লাই করবে বলে ভাবলো। মায়ের এমন কাজ করিয়ে নেওয়ার ফোন দিতে কিছুক্ষণ চুপে চুপে হাসলো। যাই হোক, ভালো করে কথা বলছে এটাই অনেক। এখন কাজ করতে কোনো আপত্তি নেই। বিছানা ছেড়ে অনেক কষ্টে উঠলো। তারপর ঢুলতে ঢুলতে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে আসলো। এরপর রান্নাঘরে গেল মায়ের কাছে। আয়েশারা 3 বোন 2 ভাই। আয়েশা সেজো, বড় বোন জুলেখার বড় ছেলে জুবায়ের ইতালিতে পড়াশোনা করত। পড়াশোনা শেষে দেশে এসেছে। তার খুব শখ হয়েছে আয়েশা খালার বাড়িতে আসবে। রাফসানের চেয়ে বছর 2-এর বড় হবে হয়তো। রুমাইশা জুবায়েরকে একদমই পছন্দ করে না। এইসব ভাবতে ভাবতে রুমাইশা লঙ্কা আর পেঁয়াজ কাটাকাটি করছে। আয়েশা হিসাব করছে পাশে বসে বসে কি কি খাওয়ানো হবে। মাছ ভাজা, সবজি, বেগুন দিয়ে মাছের ঝোল, আলুর দম, মুরগি ও খাসি। মায়ের এত পদ শুনেই রুমাইশা বলে উঠল, ওরে বাপরে, এত আয়োজন করছো যেন যেন মিনিস্টার আসছে। আয়েশা ধমক দিয়ে বললেন, তুই চুপ থাক, এতদিন পরে ছেলেটা আমাদের বাড়িতে আসছে, তা খাওয়াবো না? রুমাইশা সাথে সাথে বলে উঠল, সাফওয়ান ভাইয়াও তো কতকাল পরে বাড়িতে আসলো, কই তাকে তো একটু খাওয়ালে না? সে বিনা দাওয়াতে তোমার বাড়ি এসে ঘুরে গেল, তাকে তো তোমরা সামান্য আপ্যায়নও করনি। আয়েশা ফ্রিজ থেকে মাংস বের করতে করতে বললেন, আপ্যায়ন করার মতো হলে আপ্যায়ন অবশ্যই করতাম, কিন্তু আপ্যায়ন করার রাস্তা রেখেছিস তুই। সম্পর্কগুলোকে তো তুই নষ্ট করেছিস। নইলে সাফওয়ানকে কি আমি কম যত্ন করি? রুমাইশা বকে উঠল, আমি কিছু নষ্ট করিনি, তাকে আমি পছন্দ করি লাইফ পার্টনার হিসেবে। সে একজন পারফেক্ট পুরুষ। আর হ্যাঁ, আমি ভুল করেছি, আমি মানছি, কিন্তু সেটা যেমন গুরুতর তোমরা ভেবেছিলে ততটা নয়। তাই যত্ন করলে সবাইকে সমান যত্ন করবা, না হলে দরকার নেই। তারপর মায়ের দিকে চোরা চোখে একবার তাকিয়ে নির্বিকার কণ্ঠে বলল, আর তাছাড়া সাফওয়ান ভাইয়া তো কিছুদিন পর তোমার মেয়ের জামাই হতে চলেছে, তাই সেই হিসেবে যত্ন আত্মি তার একটু বেশিই পাওনা। আয়েশা একবার তীর্যক চোখে তাকালেন রুমাইশার দিকে, কিন্তু কিছু বললেন না। হাসতে হাসতে মনে মনে ভাবলেন,
সাফওয়ানকে আমি এই জীবনে জামাই হিসেবে মেনে নেব না। তার ব্যবস্থা আমি শুরু করে দিয়েছি। মনে মনে আওড়ালেন তিনি। সব কাটা হয়ে গেলে রান্না শুরু করলেন আয়েশা। রুমাইশা মায়ের সাথে সাথে হাতে হাতে করে দিল সব। মুরগির মাংস আর আলুর দমটা রান্না করলো ও নিজে হাতে। দুপুরের আগে সব রান্না বান্না কমপ্লিট করে ফেললো। আগামীকাল রাফসানের আসার কথা। আয়েশা জুলেখাকে বলেছিল রাফসান আসলে আসতে, কিন্তু তার ছেলে নাকি তর সইছে না, তাই আজই আসা লাগলো। একটা দিন অপেক্ষা করতে গিয়ে নাকি তার কলিজা ছাই হয়ে যাচ্ছিল। একটার পর পরই জুলেখা তার ছেলেকে নিয়ে চলে আসলো আয়েশাদের বাসায়। হাজবেন্ড নেই ওনার, মারা গেছেন গত বছর। এক মেয়ে এক ছেলে। মেয়ের বিয়ে দিয়েছেন, নাতনিও আছে একটা। ছেলে ইতালিতে থাকায় ঢাকায় মেয়ে জামাইয়ের বাসাতেই থাকতেন তিনি। রুমাইশা গোসলে গেছে, তাই আপ্যায়নটা আয়েশাই করলো। শামসুল বাড়িতে নেই, আসবে 3টের পর। জুলেখা আর জুবাইরকে গেস্ট রুমে গিয়ে কাপড় ছেড়ে আসতে বললেন। নাস্তা সব রেডি করাই ছিল। ওনারা কাপড় ছেড়ে আসতে আসতে আয়েশা গুছিয়ে ফেললেন সব। কিছুক্ষণ পর জুলেখা আর জুবাইর এসে বসলো সোফায়। আয়েশা নাস্তা এগিয়ে দিচ্ছেন আর গল্প করছেন বোনের সাথে। গল্পের এক পর্যায়ে জুলেখা জিজ্ঞেস করলেন রুমাইশার কথা। আয়েশা বললেন ও গোসলে গেছে, বেরোবে এক্ষুনি। গোসল শেষে গাঢ় খয়েরি রঙের সালোয়ার কামিজ পরে মাথায় টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে রুমাইশা বিছানায় রাখা ফোনের কাছে গেল। কাজের চাপে ফোনটা চেক করার সময় পায়নি। বাম হাতে ভেজা কাপড়গুলো উঁচু করে রেখে ডান হাতে জামায় মুছে নিয়ে ফোনটা ধরে সুইচ টিপল। কাঙ্ক্ষিত মানুষটার নামটা ওপরে ভেসে থাকতে দেখে মুখে হাসি ফুটে উঠল ওর। মেসেজ ওপেন করে দেখলো সাফওয়ান লিখেছে, তোমার ভেতর দিয়ে আমি নতুন করে জন্ম নিতে চলেছি, ভালোবাসি। কথার আগা মাথা কিছুই বুঝলো না রুমাইশা, কিন্তু ভালোবাসি শুনে খুব খুশি হলো। প্রতি উত্তরে কিছু লিখলো না। ভেজা জামা কাপড়গুলো রোদে দিতে ছাদে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বেরোলো। বের হতেই সোফায় বড় খালা আর জুবাইরকে বসা দেখলো। অপ্রস্তুত হয়ে গেল রুমাইশা। দ্রুত পায়ে জুলেখার নিকট এসে সালাম বিনিময় করলো। রুমাইশাকে দেখে চোখ জুড়িয়ে গেল জুলেখার। 3 বছর পর দেখছেন তিনি বোনের মেয়েকে। এতদিন তিনিও আসেননি আর রুমাইশাও যায়নি তাদের বাসায়। খালার পাশে বসে থাকা জুবাইরকে দেখে মনে মনে হাসলো রুমাইশা। আসলেই স্মার্ট হয়েছে নাকি অভিনয় করছে বুঝতে পারলো না ও। জুলেখার সাথে কুশল বিনিময় শেষে জুবাইরের সাথে কথা বলল রুমাইশা। তারপর জুলেখার থেকে সময় চেয়ে জামা কাপড়গুলো নেড়ে দেওয়ার জন্য ছাদের দিকে গেল ও। ছাদে কাপড়গুলো নেড়ে দিয়ে শামসুলের শুকনো কাপড়গুলো তুলে নিয়ে আসলো সাথে করে। তারপর নিচে এসে সেগুলো শামসুলের রুমে রেখে দিয়ে ডাইনিং এর সোফায় বসলো জুলেখার বিপরীতে। মায়ের পাশে বসা জুবাইর চোখ বড় বড় করে দেখছে রুমাইশাকে। সেই কোন পিচ্ছি বেলায় দেখেছে মেয়েটাকে। রুমাইশা হয়তো তখন 8 কি 9-এ পড়তো, সবেমাত্র কৈশোরে পা দিয়েছিল তখন। আর এখন সে পরিপূর্ণ যুবতী। রুমাইশার ফোলা ফোলা গাল, গলার নিচের ক্ষীণ ভাসমান বিউটি বোন, থুতনিতে থাকা ছোট্ট কাটা দাগ, কানের লতির নিচে থাকা ছোট্ট কুচকুচে কালো তিল, সবকিছুতে বিচক্ষণতার সাথে চোখ বুলাচ্ছে জুবাইর। জুবাইরকে নিজের দিকে এইভাবে ড্যাব ড্যাব করে তাকাতে দেখে রুমাইশা অস্বস্তি বোধ করলো ভীষণ। একবার মায়ের দিকে ইশারা করলো রুমে চলে যাওয়ার অনুমতির জন্য, কিন্তু আয়েশা চোখ গরম দিতেই ওখানেই বসিয়ে রাখলো ওকে। জুবাইর মনে মনে প্রচন্ড খুশি, কারণ কাল পরশুর ভেতরেই রুমাইশার সাথে ওর বিয়ে। যদিও রুমাইশাকে তখন কেমন যেন নজরে দেখেনি, কিন্তু মা যখন প্রস্তাব দিল তখন ভেবে দেখলো একবার তেমন নজরে দেখলে কোনো অসুবিধা নেই। আর এখন রুমাইশাকে দেখার পরে তো প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কোনো অবকাশই রইল না। আয়েশা খালা যে তার মায়ের কাছে নিজে এমন প্রস্তাব রাখবেন তা কখনোই ভাবেনি জুবাইর। রাফসানও 2 দিন আগে কথা বলেছে ওর সাথে এই বিষয়ে। রাফসান বলেছিল ডিসিশনটা আগে ওকে জানাতে। জুবাইরও তাই করলো। প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটা বের করে ছোট্ট একটা মেসেজ দিল রাফসানকে যে সে রাজি এবং খুব ভালোভাবেই রাজি। এমন গুলমুলে বউ পাওয়া উপলক্ষে খালাকে মনে মনে ধন্যবাদ দিল অনেকগুলো। মনের ভেতরও খুশির আটখানা হয়ে যাচ্ছে। বারবার চোখ চলে যাচ্ছে রুমাইশার দিকে। কামিজের ওপর দিয়ে রুমাইশার পেটের দিকটাতে একবার চোখ বুলালো জুবাইর। মেদ আছে বলে মনে হচ্ছে না। ওপর থেকে রুমাইশার সুঢৌল দেহ কাঠামো দেখে চকচকে হয়ে উঠল জুবাইর চোখ দুটো। রুমাইশা অনেকক্ষণ ধরে খেয়াল করছে জুবাইরের চাহনি, কিন্তু এরপর ওর এমন লোলুপ দৃষ্টি দেখে রুমাইশার মায়ের অনুমতি নেওয়ার চেষ্টা করলো না। সোজা উঠে দাঁড়িয়ে বলল,
আমার খিদে পেয়েছে মা, আমি আমার খাবারটা নিয়ে রুমে যাচ্ছি, ওখানেই খাবো। তারপর মুখে জোর করে হাসি ফুটিয়ে জুলেখার দিকে একবার তাকিয়ে ডাইনিং টেবিল থেকে খাবার বেড়ে নিয়ে নিচের রুমে চলে গেল রুমাইশা। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল। গায়ের ভেতর রিড়ি করছে ওর। এইসব ভাবতে ভাবতে ভাতের থালাটা নিয়ে বিছানায় বসলো রুমাইশা। তারপর ফোন অন করে ইউটিউবে ঢুকে ভিডিও দেখতে দেখতে খেতে লাগলো। দুপুরে বাড়িতে ঢুকলো সাফওয়ান। এতক্ষণও ল্যাবেই ছিল, নিজের ওপর আরও কিছু রিসার্চ চালিয়েছে। রেমেডিতে ওর সব সমস্যার সমাধান হলেও চোখ আর দাঁতের উপর সেটার কোনো প্রভাব পড়বে না, এটা নিয়ে ও চিন্তিত। তবে যাই হোক না কেন, ও যে একটা সলিউশন পেয়েছে তাতেই ও খুশি। এর চেয়ে বেশি খুশি আর কখনো হয়নি। মেন গেট দিয়ে ঢুকে গ্যারেজে গাড়ি রেখে বাড়ির ভেতরে প্রবেশ করলো সাফওয়ান। রুনিয়া হলরুমেই বসেছিলেন। সাফওয়ানকে দেখে বললেন, কিরে, রাতে বললি খাবার রেখে আসতে, এসে খাবি, অথচ সকালে তোর খাবার দিতে গিয়ে দেখি সেটা ওভাবেই ফেলানো আছে। কি যে করিস না তুই। মায়ের কথায় হাঁটা থামিয়ে দাঁড়িয়ে গেল সাফওয়ান। তারপর মায়ের দিকে ফিরে বলল, সরি মা, কাজ ছিল একটা খুব গুরুত্বপূর্ণ। তোমাকে ফোন দিয়ে একবার বলতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম তুমি হয়তো ঘুমিয়ে গেছো, তাই আর কল করিনি। সরি। খিদে পেয়েছে অনেক, তুমি খাবারটা নিয়ে আসো একটু ওপরে, কথা আছে কিছু। কথাগুলো বলেই আবারও আগের মতো সিঁড়ি বেয়ে চলে গেল ওর রুমের দিকে। রুনিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ানের জন্য প্লেটে খাবার সাজাতে লাগলেন। সাফওয়ান রুমে গিয়ে নিজের পোশাক আশাক সব খুলে ট্রাউজার আর কথাগুলো বলেই আবারও আগের মতো হেঁটে সিঁড়ি বেয়ে চলে গেল ওর রুমের দিকে। রুনিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ানের জন্য প্লেটে খাবার সাজাতে লাগলেন। সাফওয়ান রুমে গিয়ে নিজের পোশাক আশাক সব খুলে একটা ট্রাউজার পরে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে মাথার উপরে ফ্যান ছেড়ে দিয়ে মেঝেতে পা ঠেকিয়ে বসলে রইল বিছানায়। প্রচুর হালকা লাগছে ওর, মাথা থেকে যেন আস্ত একটা বোঝা নেমে গেছে। বসা থেকে থাম করেই বিছানায় শুয়ে পড়ল সাফওয়ান। হাতের তালু দুটো একটার উপর আর একটা দিয়ে মাথার নিচে রাখলো। তারপর চোখ দুটো বন্ধ করে বড় বড় নিঃশ্বাস ছাড়লো কয়েকবার। কিছুক্ষণ পর রুনিয়া আসলেন ছাদে। এক হাতে খাবারের ট্রে নিয়ে অন্য হাতে টোকা দিলেন দরজায় কয়েকবার। শব্দ শুনেই সাফওয়ান শোয়া থেকে উঠে দরজা খুলে দিল। রুনিয়া ভেতরে ঢুকলেন। দরজাটা আবারও বন্ধ করে নিয়ে মায়ের হাত থেকে ট্রেটা নিয়ে টেবিলের ওপরে রাখলো। তারপর মাকে বিছানায় বসিয়ে চেয়ারটা টেনে নিয়ে নিজেও বসলো। রুনিয়া চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলেন ছেলের ঘরটাকে। কতদিন আসা হয় না এখানে। ঘরটাকে দেখা শেষ হতেই ওনার চোখ গেল সাফওয়ানের শরীরের দিকে। ছেলের বাহুতে স্পর্শ করে তিনি বললেন, বাহ, সেই খসখসে চামড়াগুলো তো আর দেখা যাচ্ছে না, তুই তুলে ফেলেছিস নাকি? সাফওয়ান মায়ের হাতটা ধরলো। তারপর মুখে হাসি ফুটিয়ে বলল, এটা বলার জন্যই তোমাকে ডেকেছি মা। রুনিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। মায়ের চাহনি দেখে সাফওয়ান আবারও স্মিত হাসলো। তারপর কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, তোমাকে একটা খুশির খবর দেয়া আছে মা। আল্লাহ চাইলে আমি আরো বেশি দিন বাঁচবো, তোমাদের মাঝে থাকবো। রুনিয়া চেয়ে রইলেন ছেলের দিকে। আবার কিছুক্ষণ চুপ থেকে সাফওয়ান ধরা গলায় বলল, আমি আমার মেডিসিন পেয়ে গেছি মা। আল্লাহ যদি রহমত করেন তাহলে আমি এবার সুস্থ হয়ে যাব। পুরোপুরি না হলেও হব কিছুটা। অন্তত যে খারাপ অবস্থা আমার হওয়ার কথা ছিল সেটা আর হবে না আশা রাখি। তোমাদের সাথে আরও কিছুদিন থাকছি মা। আমি এখন শুধু সেই মেডিসিনটাকে ঘরে নিয়ে আসার পালা। রুনিয়া খুব মনোযোগ দিয়ে শুনছিলেন ছেলের কথা। প্রচন্ড খুশি হয়েছেন তিনি। চোখে মুখে ওনার ঝিলিক দেখা যাচ্ছে। চোখের কোণাটা ভারী হয়ে গেছে। টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো ওনার চোখ থেকে। দুই হাতে তুলে চোখে বন্ধ করে অসীম দয়ালু সৃষ্টিকর্তার নিকট শুকরগুজার করলেন তিনি। কিন্তু শেষের কথাটা বোধগম্য হলো না ওনার। হাত নামিয়ে সাফওয়ানের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, মেডিসিন ঘরে আনতে হবে বলতে কোথায় পাওয়া যাবে সেটা? দেশেই তো। সাফওয়ান হাসলো। তারপর বলল, হ্যাঁ মা, দেশেই, তোমার ভাইয়ের ঘরে। রুনিয়া বুঝলেন না কিছু। ভ্রুকুচকে তাকিয়ে রইলেন। মাকে এইভাবে ভাবনা চিন্তা করতে দেখে সাফওয়ান বলল, আমি রেমুর ব্লাড সহ ওর শরীরের আরও কিছু ফ্লুইড টেস্ট করেছি কাল রাতে। ওর ব্লাডে আর ফ্লুইডে অদ্ভুত মিউটেশন দেখেছি আমি মা।
যা আমি আজ পর্যন্ত কারো শরীরে দেখিনি। আর সেটা হয়েছে ছোটবেলায় আমারই দেয়া কামড়ের কারণে। তারপর ওর ফ্লুইডগুলোর সাথে আমার শরীরের কিছু ফ্লুইড মিক্সড করতেই আমি এক অভাবনীয় ডিসকভারি করে ফেলেছি মা। এত বছর আমি যে মেডিসিনের খোঁজে সারা দুনিয়া তন্ন তন্ন করে ফেলেছি, সেটা আমার ঘরের কাছেই ছিল, কিন্তু আমি ঘুণাক্ষরে টের পাইনি। রুনিয়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, মিউটেশন কি? আর তুই কিভাবে বুঝলি ওর যে শরীরে মিউটেশন ঘটেছে? সাফওয়ান সোজা হয়ে বসে বলল, বাকি সব পরে বলবো। তুমি শামসুল মামার কাছে আরও একবার ফোন দেবা, তারপর মামাকে বলবা আমার প্রস্তাবটা আরও একবার ভেবে দেখে সম্মতি জানাতে। আমি দুই পরিবারের ভেতর সম্পর্ক নষ্ট হোক সেটা চাই না। মামিকে কিছু বলার দরকার নেই আগে থেকে। মামাকে বোঝাও, মামা বুঝলে মামিও বুঝবে। তুমি আজ রাতেই মামার কাছে ফোন করবা মনে করে। রুনিয়া মাথা নাড়ালেন। সাফওয়ান বলল, এখন তুমি নিচে যাও, আমি খেয়ে ঘুমাবো। সারা রাত ঘুমাইনি আমি। আর পারলে মামার মনটা একটু নরম করার চেষ্টা করো। তুমি তার আদরের বোন, তুমি তাকে বুঝিয়ে বললে সে শুনবে। আমি রিমুকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না কখনো, আর রিমুকেও প্রাণ থাকতে কখনো অন্য কারো হতে দিব না। এটা উনি যত দ্রুত বুঝবেন তত আমাদের সবার জন্যই ভালো হবে, ঝামেলা হবে না কোনো। ছেলের কথায় সায় জানিয়ে রুনিয়া বসা থেকে উঠে দরজা খুলে নিচে চলে গেলেন। আর সাফওয়ান খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেল। এদিকে রুমাইশার অগোচরে তার বিয়ের তোড়জোড় শুরু হলো বাড়িতে।